হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কি ঠিক হবে? উনি আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস কর জাফরি, আমি নিজেই কল্পনা করতে পারিনি তুই মেহেদি ভাইকে এতটা ভালোবাসিস, কিন্তু মেহেদি ভাই তো তোকে পরিচয় দিচ্ছে না। আর মেহেদি ভাই কেনই এমনটা করছে? আর দ্বিতীয় কথা হলো, মেহেদি ভাই বাংলাদেশ ছেড়ে মুম্বাই কি করে আসলো? আমি যাব। কই যাবি? ওনার কাছে যাব। ওনাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। প্রয়োজন ওনার পা সারা জীবন ধরে থাকবো। তোর গায়ে কি মানুষের চামড়া নেই? ও নিজেই বললো তোকে চিনে না। না, আমি ওনার কাছে যাব। তুই আমাকে মারলি? তুই তো দেখলি বোন, ও নিজেই বলেছে তোকে চিনে না, তাহলে তুই কেন ওর কাছে যেতে চাচ্ছিস? ও তাই তো, যে আমাকে চিনে না তার জন্য কেন আমি কান্না করব? না, আমি কান্না করব না, কিন্তু আমার চোখের যে বাঁধ মানছে না। কাঁদিস না, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? ভাবছি কি? ওই মেয়েটার কথা। বাদ দাও তো, ওসব মেয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু মেয়েটা আমার পা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছিল কোন কারণে? এসব নিয়ে ভেবো না। এই যে তোমার জন্য চা নিয়ে এসেছি, খেয়ে নাও। কিরে জাফরি, ওঠেনি? না রে, সারা রাত কান্না করছে মেয়েটা, তাই এখনো একটু ঘুমাচ্ছে। আমি মেহেদি দুলাভাইয়ের একটা জিনিস খেয়াল করে দেখেছি, যা তোরা লক্ষ্য করি দেখিস নাই, সেটা নিয়ে খুব ভাবছি। কি জিনিস? ওনার মাথার কাছে একটা ক্ষত দেখলাম। এর আগে তো ক্ষত ছিল না। হয়তো কোনোভাবে আঘাত পেয়েছে। ওইভাবে আঘাত পেয়েছে আমার তা মনে হচ্ছে না। এমনি আঘাত পাওয়া তা অমন না। আমার মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কি বোঝাতে চাইছিস তুই? সেটাই তো বুঝতে পারছি না। সকাল হলো, জাফরি যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা জাফরি তার দেশে চলে যাবে। বিকেল 4টেয় ফ্লাইট। সবাই যার যার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জাফরি জানলার কাছে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর কালকের কথাগুলো মনে করে কান্না করছে। এমন সময় নাসরিন আসলো। কিরে দাঁড়িয়ে কেন? কি বল? কান্না করছিস কেন? কই না তো, কান্না করবো কেন? এভাবে কি কান্না করলে হবে? যে তোকে ভুলে যায়, তুইও তাকে ভুলে যা। এই দোস্ত, একটা কথা বলি। বল। আগে বল তো, আমাদের ফ্লাইট কয়টায়? 4টায়। কেন? এখনো 3 ঘন্টা বাকি আছে, তাই না? হুম। চল না রে, একটু হুজুরের বাসায় যাই। ওনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আবার? চল প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে। আমার যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবো খালিদ সাইফুল্লাহ। আল্লাহ মেয়ে দিবে নাকি ছেড়ে দিবে কেমন করে বলবে, দেখি কি হয়। যাক, দোয়া করিও গো, এবার যদি ছেলে হয়। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। খাদ্যের আব্বু গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখছে দুজন বোরখা পরা মেয়ে। কে? আসসালামু আলাইকুম, আমি জাফরি। তো কি মনে করে আসছেন? আসলে হুজুর, খাদিজার সাথে এবং আপনার সাথে একটু দেখা করতে এসেছি। ভেতরে আসুন। না, বেশিক্ষণ থাকা যাবে না। 4টার দিকে ফ্লাইট আছে, দেশে ফিরতে হবে। তো খাদিজা কই? ঘুমাচ্ছে। তো আপনার স্ত্রী? ও ঘরে। মেহেদি ভাই আপনি? চুপ, একদম চুপ। ভেতরে আসুন। না। কে আসলো গো? কালকের মেয়েটি। স্ত্রী এসে বলছে, এই যে জাফরি ম্যাডাম, কি মনে আসছে? আমি আগেই বলতেছি, আমার স্বামী মেহেদি না। ও তাই? জানেন আপু, আমার হুজুরের একবার গরম পানি দিয়ে পা পুড়ে গিয়েছিল। তো আপনার হাজবেন্ডেরও বুঝি গরম পানি দিয়ে পা পুড়ে গেছে? কি কি বোঝাতে চাইছো তুমি? কিছু না আপু, তবে এতটুকুই বলবো, আল্লাহ আমার কপালে যা রেখেছে সেটাই হবে। কি বোঝাতে চাইছেন? আস্তে কথা বলুন, পেটে চাপ লাগবে। ও, আপনার স্ত্রী বুঝি প্রেগনেন্ট? জি। হুজুর, আজকে চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন। আপনার নতুন মেহমান আসতে চলেছে, তার খেয়াল রাখবেন। আর হয়তো মুম্বাই কোনোদিনও আসবো না। আর হ্যাঁ, আপনার যে ঠান্ডায় অ্যালার্জি আছে, একটু সতর্ক থাকবেন। এই এলাকায় তো খুব ঠান্ডা।
নয়তো শ্বাসকষ্ট বেড়ে যাবে। আমার শ্বাসকষ্ট আপনি কি করে জানলেন? আমার বড় শ্বাসকষ্ট ছিল, নিঃশ্বাস নিতে পারতো না। সারা রাত ওনার বুকে তেল মালিশ করে দিতাম, ওষুধ কাজ করতো না। আচ্ছা হুজুর, ভালো থাকবেন। আপনার সংসারটা সুখের হোক। বউ ভালো থেকো, নিজের স্বামীর যত্ন করিও। হুজুর ভালো থাকবেন। আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে জাফরি কান্না লুকিয়ে মুখ ঘুরে হেঁটে যাচ্ছে। কাজের আব্বু দরজায় দাঁড়িয়ে আছে, পাথরের মতো। যতদূর জাফরিকে দেখা যায় ততদূর জাফরির দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তেই খাদিজার আব্বুর চোখে পানি চলে আসলো। আচ্ছা খাদিজার আম্মু, উনি কি করে জানলো আমার শ্বাসকষ্ট আছে? ডাক্তার মানুষ এই জন্য হয়তো দেখেই বুঝতে পারছে। সবাই দাঁড়িয়ে পড়েছে এয়ারপোর্টে যাবে। 6টা কার গাড়ি দাঁড়িয়ে, জাফরিও ব্যাগ নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। জাফরি গাড়িতে উঠল, জানলার পাশে বসলো, বারবার ক্যাম্পাসের দিকে তাকিয়ে আছে। তারপর খাদ্যের আব্বু যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার মনটা চাচ্ছে আর একবার যদি আমার হুজুরটাকে দেখতে পেতাম। চলে গেল এয়ারপোর্টে সবাই। জাফরিও মনমরা হয়ে হাঁটছে। সিঁড়ি দিয়ে প্লেনে যখন জাফরি উঠতেছে বারবার শুধু পেছন ঘুরে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে চারদিকে। এই বুঝি হুজুর আমাকে পেছন দিক দিয়ে একবার ডাকবে জাফরি বলে, কিন্তু না, জাফরির চোখেও পানি ছলছল করছে। কেউ তাকে মায়াবী কণ্ঠে ডাকছে না। যদি হুজুর একবার আমাকে ডাকতো, সারা জীবন ওনার পায়ের কাছে পড়ে থাকতাম, কিছুই চাইতাম না। স্ত্রীর অধিকারটা চাইতাম না, তবু তো ওনার মায়াবী মুখটা দেখতে পেতাম। কিরে বারবার ঘুরে তাকাচ্ছিস? না, কিছু না। চল তাড়াতাড়ি বস। জাফরি বাংলাদেশে পৌঁছে গেল, নিজের বাবা মায়ের কাছে গেল। আর এদিকে জাফরিকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার পাত্র রেডি করছে। তোর জন্য পাত্র ঠিক করছি। না, আমি বিয়ে করব না, ইচ্ছে নেই। কেন? যে মারা গেছে তার কথা ভুলে যা। মাও মরেনি, ও বেঁচে আছে। কি বলছিস কি? হ্যাঁ আম্মু, ঠিক বলছি, কিন্তু হুজুর আমাকে অস্বীকার করেছে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি একটু ঘুমাবো, পরে কথা হবে ইনশাল্লাহ। মেহেদি তাহলে কোথায়? এই বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা হবে। এই কথা বলে জাফরি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। তুমি কান্না করছো কেন? না, কান্না করবো কেন, এমনি মন খারাপ, শুধু ওই মেয়েটার কথা ভাবছি। আচ্ছা, উনি এখন দেশে চলে গেছে তাই না? হ্যাঁ, যেতেই পারে, ওরা তো বাংলাদেশের মানুষ, তাই না? তবু কেন জানি ওই মেয়েটার কথা মনে পড়ছে। কি করব বুঝে উঠতে পারছি না। শুধু এই মেয়েটির কথা ভেবে তোমার কি লাভ? তোমার যে মেহমান আসতে চলেছে তার একটু কথা তো ভাবো। তাই তো, আমি কেন শুধু শুধু একটা অপর মেয়ের কথা ভাবতে যাচ্ছি। যাক, বাদ দাও ওসব কথা। এদিকে জাফরি রাত্রিবেলা টায়ার্ড ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজে যখন ডেকে তুলতে যাবে, মা বারবার দরজায় ডাকছে, কিন্তু জাফরি দরজা খুলছে না। মা টেনশনে পড়ে গেল। যে মেয়ে আমাদের ডেকে তুলে দেয় ঘুম থেকে নামাজের জন্য, আজকে সেই মেয়েকে ডাকছি, দরজা খুলছে না কেন? মা টেনশনে পড়ে গিয়ে জাফরির আব্বুকে ডাকলেন। জাফরির আব্বু এসে ডাক দিল, কিন্তু জাফরি দরজা খুলছে না। জাফরি, তাড়াতাড়ি দরজা খুল মা। জাফরি, জাফরি। জাফরি, দরজা খোল মা, তাড়াতাড়ি। বাবা মা দুজনেই ডাকছে, কিন্তু জাফরি দরজা খুলছে না। এমন সময় মা বললেন, তাড়াতাড়ি দরজা ভেঙে দাও। জাফরির বাবা তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। গিয়ে দেখে জাফরির গায়ে কম্বল দেওয়া। মা গিয়ে জাফরির গায়ে হাত দিল, দেখছে গোটা শরীর প্রচন্ড গরম হয়ে গেছে। মা বারবার ডাকছে, জাফরি চোখ খুলছে না। জাফরি, কি হয়েছে মা তোর? চোখ খোল মা। জাফরি, চোখ খোল মা। কি হয়েছে তোর? ওগো, তুমি তাড়াতাড়ি নাসরিনকে ফোন দাও, আমার মেয়ে চোখ খুলছে না কেন? জাফরির বাবা নাসরিনকে ফোন দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভোরবেলায় ফোন দিয়েছেন যে? মা, জাফরি চোখ খুলছে না, এত ডাকছি চোখ খুলছে না। কি হলো আমার মেয়ের? আঙ্কেল, আপনি কান্না করিয়েন না, আমি তাড়াতাড়ি আসতেছি। জাফরির অমন খবর শুনে নাসরিন তাড়াতাড়ি চলে আসলো। নাসরিন, দেখো মা, আমার মেয়ে কথা বলছে না কেন? কি হলো আমার মেয়ের? আন্টি দাঁড়ান, আমি দেখছি, চিন্তা করিয়েন না। নাসরিন জাফরির গায়ে যখন হাত দিল, ও মাই গড! তাড়াতাড়ি নাসরিন ফোন দিল অ্যাম্বুলেন্স আনতে। আন্টি আমি ফোন দিচ্ছি, দাঁড়ান। নাসরিন তাড়াতাড়ি ফোন দিয়েছে অ্যাম্বুলেন্স আনতে। নাসরিন বলল, আন্টি জাফরি ওষুধ কোথায় রাখে? হ্যাঁ দাঁড়াও, বক্স আনতেছি। নাসরিনকে বক্স এনে দিল। নাসরিন বক্স খুলে একটা ইঞ্জেকশন করলো জাফরির শরীরে।
অ্যাম্বুলেন্স আসলো, জাফরিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। জাফরিও তো ডাক্তার। জাফরির অসুস্থতার খবর শুনে ডাক্তারের টিম হাজির হয়ে গেল। শিফট করা হলো জাফরিকে। ডাক্তার চেক আপ করছে, মুখে অক্সিজেন দেওয়া হলো। তারপর অনেক ডাক্তারি পরীক্ষা করা হলো, কিন্তু জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। যেন জাফরির জীবন বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। ডাক্তারের একটা টিম আলোচনার বৈঠক করলো। আসলে আমরা সবকিছু পরীক্ষা করে দেখলাম, কিন্তু জাফরির শরীরে কোনো প্রবলেম ধরা পড়েনি। কিন্তু এত ওষুধ দেওয়া হচ্ছে, তারপরেও জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখন এখানে কিছু করার নেই। জাফরিকে সিঙ্গাপুর নিতে হবে। আমাদের পক্ষ থেকে সবকিছু করা শেষ। আমাদের তাই করতে হবে। আমি আজই সব ব্যবস্থা করছি। জাফরির মা বাবা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেল। জাফরি ছিল সরকারি ডাক্তার, তাই জাফরিকে সিঙ্গাপুর নিতে কোনো সমস্যা হলো না। সবকিছু ঠিকঠাক। এবার জাফরিকে নেওয়া হলো সিঙ্গাপুরে। সেখানকার ডাক্তারগুলো সবকিছু পরীক্ষা মতো যা করার দরকার সব করলো। সেখানে ডাক্তার রিপোর্ট দিল, আমাদের থেকে যা করার দরকার আমরা করেছি। এখন আর কিছু করার নেই। এখন একটাই উপায়, আল্লাহকে স্মরণ করে দোয়া করা। জানি না কি এমন হয়েছে যে অসুখ ধরা পড়ছে না, অথচ অসুস্থতা পিছু ছাড়ছে না। এইভাবে প্রায় 1 মাস চলে গেল। বাবা মা জায়নামাজে জাফরির জন্য সবসময় দোয়া করছে, হে আল্লাহ, আমার মেয়েকে সুস্থ করে দাও। নাসরিন, রেহেনা সব বান্ধবীরা কেন যেন আগের মতো হাসি ঠাট্টা করে না। তাদের মুখে কোনো আনন্দ নেই। কেন জাফরি সুস্থ হচ্ছে না? হে আল্লাহ, কি অপরাধ করেছে জাফরি যে এত কষ্ট পেতে হচ্ছে? নাসরিন আর জাফরির মা আইসিইউতে বসে আছে। আন্টি এখন কি করবেন? জানি না মা, কি করব। আন্টি একটা কথা বলি। বলো। আপনি জানেন কিনা জানি না, মেহেদি ভাই এখনো বেঁচে আছে। জাফরি আমাকে বলেছে। আমিও প্রথমে শুনে অবাক হয়ে গেছি। হাজারো হোক, সে তো আপনার বাড়ির জামাই, তাই না? হুম। আমার মন কেন যেন বলছে মেহেদি ভাইকে আনলে হয়তো জাফরি সুস্থ হবে। কিন্তু আন্টি, আমি তা বলছি না, আপনারা বিষয়টা বিবেচনা করেন। মেহেদিকে কোথায় পাবো? ও তো বাংলাদেশে নাই, মুম্বাইয়ে আছে। সে কি, মুম্বাই কেন? জানি না আন্টি, সবকিছু রহস্যময়। আমাকে নিজেও মনে হচ্ছে জানি না আসলে মেহেদি ভাইয়ের হয়েছেটা কি। সে ওখানে কি করে গেল, আর জাফরিকে কেন অস্বীকার করছে, কিছুই বুঝতে পারছি না। যেন পুরোটাই একটা সিনেমার মতো। হঠাৎ নাসরিন নজর করে দেখছে জাফরির মুখে অক্সিজেন লাগা। অজ্ঞান হয়ে আছে প্রায় 1 মাস, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে, গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আন্টি দেখতে পাচ্ছেন, যেই দিন থেকে জাফরিকে আইসিইউতে রাখা হয়েছে প্রায় দেখি চোখ দিয়ে পানি পড়ে জাফরির। আন্টি, আমার মনে হয় ওর ভিতরে মনের আঘাত বেশি পরিমাণ হয়ে গেছে। মনের কোনো জোর নেই, এই জন্যই জাফরি মনে হয় সুস্থ হতে পারছে না। আন্টি, কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমার মন বলছে জাফরি সুস্থ হতে পারে। মেহেদি ভাইয়ের হাসিলায় হাজার হোক, তাদের বিয়েটা আপনারা মেনে নেন নাই, কিন্তু তারা ইসলামিক শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী। আমি নিজেই মেহেদিকে আনতে ব্যবস্থা করব, কিন্তু কিভাবে তোমাকে একটু হেল্প করতে হবে। আমি জাফরির জন্য সব করতে রাজি আছি আন্টি। আমি চাই আমার বান্ধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি আজকেই মুম্বাই যাওয়ার ব্যবস্থা করছি। ওকে মা, তাই করো। আপু, আন্টিটা খুব ভালো ছিল, তাই না? যাওয়ার আগে আমার সাথে দেখা করেও গেল না। খুব পচা আন্টি। তুমি কি তোমার জাফরি আন্টিকে খুব ভালোবাসো? আপু, খুব ভালোবাসি। আপু জানো, ওনার স্বামী নাকি হুজুর ছিল, কিন্তু জাফরি আন্টির স্বামীকে আঙ্কেলকে আর খুঁজে পায় নাই। সারাদিন শুধু জাফরি আন্টি। যা গিয়ে পড়তে বস, নয়তো 1 থাপ্পড় দেবো। আহা, তুমি খাদিজার সাথে এমন কথা বলছো কেন? যে চলে গেছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে ওই মেয়ের কথা বারবার উঠাবে কেন বাড়িতে? রিল্যাক্স, বেশি উত্তেজিত হবে না। যদি বেশি উত্তেজিত হও তাহলে তোমার পেটে আমার সন্তান কষ্ট পাবে। আগে কথা দাও ও মেয়ের কথা আর উচ্চারণ করবে না। আচ্ছা আম্মু, তুমি এমন কেন? তুমি জাফরি আন্টির কথা শুনতে পারো না কেন? চুপ করো, যা পড়তে বস। ছোট মানুষ বেশি বেশি কথা বলিস। আমি কথা বললেই বেশি হয়, তাই না?
এক চড় মারবো বেয়াদব মেয়ে। যা পড়তে বস। খাদিজা মন খারাপ করে ঘরে চলে গেল। আচ্ছা, তুমি মেয়েটার সাথে অমন করে কথা কেন বলো তো? তুমি বুঝবে না, আগে কথা দাও ওই মেয়েটার কথা তুমি উচ্চারণ করবে না, কেমন? কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দাও। কিন্তু জাফরি মেয়েটার নাম নিলে কি এমন সমস্যা? বুঝেছি, তুমি আমাকে কথা দিতে পারবে না, তাই তোমার সাথে আরি। রাগ করছো কেন? কিন্তু এটা তো বুঝে দাও জাফরির সমস্যাটা কি। আপনার সাথে আরি আরি, ওই মেয়েটা সুবিধার না। দেখলে তো সেদিন তোমার সামনে শপিং মলে কি করলো, সবার সামনে চিৎকার দিয়ে বলছে তুমি মেহেদি, কিন্তু তুমি কি সত্যিই মেহেদি? এই জন্য কি তুমি ওনার নাম শুনতে চাও না নাকি? ঠিক তাই। বেশ, আর উচ্চারণ করবো না। এই তো আমার লক্ষ্মীবর, একটু কাছে আসবেন? আন্টি, বিকাল 3টায় আমাদের ফ্লাইট। আমরা সন্ধ্যা হতে হতেই মুম্বাই পৌঁছে যাব। যে করেই হোক মেহেদিকে আনতেই হবে। জাফরির মা বাবা আর নাসরিন তিনজন চলছে মুম্বাইয়ের উদ্দেশ্যে, কারণ তারা জাফরিকে আগের মতো দেখতে চায়। তারা চায় জাফরিকে সুস্থ করতে, কিন্তু মেহেদির অসিলায় কি সুস্থ হবে? সুস্থ করার মালিক তো একমাত্র আল্লাহ। কি আছে জাফরির কপালে? তোমার মাথার চুলগুলো কত এলোমেলো হয়ে আছে। তো একটু মাথায় তেল দিয়ে দাও, তুমি তো বেনি করতে পারো। দাঁড়াও, লেখাটা শেষ করে নেই, কারণ কাজের চাপ একটু বেশি হয়ে গেল। দিন দিন তোমার মাথার চুলের যত্ন তো আমাকেই নিতে হবে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। খাদিজার আব্বু দরজা খুলে দিয়ে দেখছে নাসরিন আর দুজন বয়স্ক পুরুষ আর মহিলা খাদিজার আব্বুকে সালাম দিল। খাদিজার আব্বু সালামের জবাব নিয়ে বলল, আপনি ওই মেয়েটার বান্ধবী তাই না? জাফরির বান্ধবী আমি। প্লিজ ভিতরে আসুন। রেহেনা আর জাফরির কিছু বান্ধবী আইসিইউতে আছে। জানি না কি হবে, একটা মাস হতে ধরলো জাফরি কোনো কথাই বলছে না, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হে আল্লাহ, কি হচ্ছে জাফরি? কি এমন পরীক্ষা নিতেছ জাফরি? আমরা ডাক্তার, তুমি তো সবার চেয়ে বড় ডাক্তার। তুমি বাঁচাও, তুমি মৃত্যু দান করো, দয়া করে জাফরিকে সুস্থ করে দেন আল্লাহ। বাবা, আমরা তো মনে করেছিলাম তুমি মারা গেছো, কিন্তু তুমি যে বেঁচে আছো এতেই আমরা অনেক অবাক হয়ে গেছি। বাবা, তুমি হাজারো হোক আমাদের বাড়ির জামাই। আপনি কোথাও ভুল করছেন, আমি মেহেদি না। আমি আপনার বাড়ির জামাই আবার কোন দিন হলাম? বাবা, আমি নিজে থেকেই বলছি তুমি মেহেদি। তুমি যতই অস্বীকার করো না কেন, আমি শিওর তুমি মেহেদি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মেহেদি না। বাবা, আমার মেয়েটা আজ 1 মাস ধরে অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি বাবা। শুধু মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ছে, জানি না এমনটা কেন হচ্ছে। কি হয়েছে আপনার মেয়ের? ও সেদিন বাসায় ফিরে শুধু একটু ফলের রস খেয়ে শুয়ে পড়েছে, তারপর থেকে আর ওঠেনি বাবা, চোখটাও খোলেনি। ডাক্তার কি বলেছে? ভাই, সব জায়গায় দেখলাম, আমরা এতগুলো ডাক্তার নিজেও বুঝতে পারছি না আসলে ওর অসুখটা কি। সিঙ্গাপুর নিয়ে গেছি, ওখানে বড় বড় ডাক্তার বলছে আমাদের যা করা ছিল আমরা করেছি, এখন উপরওয়ালাকে ডাকা ছাড়া উপায় নাই। কি করব ভাই, কিছুই বুঝতে পারছি না, নিজেকে খুব খারাপ লাগছে। ও আমার সেই পুরনো দিনের বান্ধবী, 7 বছর ধরে শুধু বোনের কষ্ট নিয়ে অন্যজনের স্মৃতি ধারণ করে বেঁচেছিল মেয়েটি। সেই ক্ষতটা মনে হয় সহ্য করতে পারিনি, তাই হয়তো এমন হয়েছে। প্লিজ ভাই, আপনি একটু আহসান করুন, জাফরির কাছে আপনি গেলে হয়তো সুস্থ হতে পারে। এই কথা বলার পর খাদিজার আম্মু রেগে গিয়ে বলল, এসব আপনাদের প্ল্যান, আমার স্বামীকে কেড়ে নেওয়ার প্ল্যান করছেন আপনারা। শুনুন, আমার বার কোথাও যাবে না। এটা কেমন কথা? একজনের জন্য আরেকজন সুস্থ হবে? আমাদের বোকা পেয়েছেন? বাবা, তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি চলো আমার মেয়ের কাছে। না, আমার দ্বারা তা সম্ভব না। আপনারা মিথ্যা বলছেন, আপনারা আমাকে ফাঁসানোর প্ল্যান করেছেন। আমি যাব না বাংলাদেশে। আমি জানতাম এমনটাই হবে, তাই তো নিজে প্রমাণ হাতে নিয়ে এসেছি। হেই দেখুন মেহেদি ভাই, জাফরির সেই রিপোর্ট। আমি জানি আপনারা ডাক্তার, আপনারা এইসব নকল কাগজ তৈরি করেছেন। আমাকে কখনো আমার স্ত্রীর থেকে আলাদা করতে পারবে না। প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ আমার মেয়ের সাথে এমনটা করো না। আমার মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি একটু চলো বাবা, আমি কথা দিচ্ছি তোমার স্ত্রীর কাছে থেকে আমি আলাদা কখনোই করব না। আপনারা যতই কথা বলুন না কেন,
আমার স্বামী কোথাও যাবে না। আঙ্কেল আন্টি চলুন, এদেরকে বলে কোনো লাভ নেই, চলেন আমরা চলে যাই। জাফরির কপালে যা আছে তাই হবে। পৃথিবীতে জাফরির হালাল ভালোবাসাটা ছিল একটা মিথ্যা। জাফরির কপাল খারাপ, সে একটা ভুল মানুষকে ভালোবেসেছিল। আন্টি চলুন, আমরা আজকেই দেশে ফিরে যাব। নাসরিন আর জাফরির বাবা মা অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু খাজ্জার আব্বু তা ফিরিয়ে দিল। তারা আবার পুনরায় বাংলাদেশে চলে গেল। মেডিকেল টিমটা কেন যেন শ্মশান হয়ে গেছে। নাসরিন, রেহেনা, জাফরির সব বান্ধবীরা কেন জানি আর প্রাণ খুলে হাসে না। জাফরি চোখ বন্ধ করেছে 1 মাস আগে, এখনো খোলেনি। চোখ দিয়ে টপ টপ করে পড়ছে সেই চোখের পানি। কেউ বুঝতে পারছে না আসলে জাফরির জ্ঞান নেই, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে কেন। জাফরি কি আর কোনোদিন চোখ খুলবে না? নাকি সারা জীবন এই হাসপাতালের বিছানায় এমনভাবেই কেটে যাবে দিন? নাকি সে আঁধারের পর পাবে আলো? কি হবে জাফরির দিন? এইভাবে কেটে গেল 8 মাস। তারপরও জাফরির বুঝি চোখ খোলার সময় হয়নি। চলুন পাঠক বন্ধুরা, শেষে পরিণতিটা জেনে আসি। ডাক্তারের তরফ থেকে আর কিছু করার নেই। জানি না কবে হুঁশ ফিরবে জাফরির, এবং জ্ঞান নাও ফিরতে পারে। জাফরির চোখের পানি শুকিয়ে গেছে, চোখ দুটো অন্যরকম রক্তের মতো হয়ে গেছে। ডাক্তার রিপোর্ট দিয়েছে আর কয়েকটা মাস যদি এমন চোখ বন্ধ অবস্থায় থাকে তাহলে চোখ দুটো অন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কি আর করার, এইভাবে চলছে দিনপথ। কেউ জানে না জ্ঞান ফিরবে কিনা। খাদিজার আম্মুর এইদিকে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এদিকে খাদিজার আব্বু অনেক ব্যস্ত। এই তো তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এত খাবার খেতে পারবো না তো। খেতেই হবে, কারণ পেটের নতুন মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। না, খাবো না। খেতেই হবে, হা করুন বলছি। এইভাবে জোর করে খাইয়ে দিচ্ছে। এমন সময় ইস, আর খেতে পারবো না গো। স্বামী বলল, আরে আমার নতুন মেহমান আসবে কয়েকদিন পর, আমি তো আর তোমাকে না খাইয়ে রাখতে পারবো না। স্ত্রী জবাব দিল, ও বুঝেছি, আমার পেটে এখন তোমার বাচ্চা আছে, এই জন্য আমাকে এত আদর যত্ন করছো, নয়তো আদর যত্ন করতে না, তাই তো? স্বামী বলল, আরে পাগলি, ব্যাপারটা তাই নয়। তুমি না খেলে যে আমিও খেতে পাই না। আমি তোমাকে খুব ভালোবাসি। একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো। ওই যে তোমার পেটে যে আমাদের নতুন মেহমান, ওকে একটু চুমু খেতে দেবে আমাকে? স্ত্রী জবাব দিল, আপনার শরম করে না? আপনি আমার পেটে চুমু দিতে চাচ্ছেন? লুচু লোক, আমার লজ্জা করে না বুঝি? প্লিজ, তোমার পেটে একটু চুমু দেবো, মানে আমার সন্তানকে একটু চুমু দেবো। আচ্ছা চুমু দাও। এবার খাজ্জার আব্বু যখন পেটে একটা চুমু দিয়ে কানটা পেটে লাগিয়ে দিল। এই খাদিজার আম্মু, তোমার পেটে তো আমার বেবি নড়ছে, আর কি বলছে জানো? কি বললো? আমার বেবিটা বললো, আব্বু আমি দুনিয়াতে আগে যাই, তারপর আম্মুকে ছেড়ে তোমার কাছে আসবো, কারণ আম্মু খুব বাজে পচা, তোমাকে চুমু দিতে দেয় না আমাকে। ওরে দুষ্টু, খুব ফাজিল আপনি। দেখতে হবে তো কার হাসবেন। তোমাকে বিয়ে না করে ইবলিশ শয়তানকে বিয়ে করা ভালো ছিল। তা কোনোদিনও সম্ভব না, কারণ ভাই বোনের বিয়ে জায়েজ নাই। মানে? ভেবে দেখো, তুমি শয়তানকে বিয়ে করতে চাইলে, আর আমি বললাম ভাই বোনের বিয়ে জায়েজ নাই। ও এবার বুঝেছি, আমি তাহলে শয়তানের বোন, তাই তো? ঠিক তাই। হুজুর, একটা কথা বলবো তোমাকে। বলো। জাফরির কথা কি এখনো মনে পড়ে তোমার? বহুদিন পর জাফরির নামটা উচ্চারণ করলে, কারণটা কি? না, জানতে ইচ্ছে হলো তাই। বলুন প্লিজ, জাফরির কথা কি মনে পড়ে তোমার? না। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন মনে হয়, তাই না? আরে না। আমি ছোট বাচ্চা না যে আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো। কি বোঝাতে চাইছো? না, কিছু বুঝতে চাইনি, বাট এটা লক্ষ্য করে দেখেছি জাফরির প্রতি তোমার একটা কেমন যেন টান টান অনুভব আছে। ওসব কথা বাদ দাও তো তুমি। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের উত্তর? এই যে জাফরির কথা মনে পড়ে কিনা তোমার? কি শুরু করলে বলো তো তুমি? না, আমি কিছুই শুরু করি নাই। আমি আপনার চোখে জাফরিকে দেখেছি। তুমি যখন জাফরির নাম শুনতে পাও, খাদিজা তখন বারবার ওই মেয়েটার নাম বলে। আমি তখন নজর করে দেখেছি তোমার চোখে পানি ঝলমল করে। আমি জাফরির প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি আপনার চোখে। আপনি মুখে তা স্বীকার না করলেও আমি বুঝেছি। আমি 8 বছর ধরে তোমার সংসার করছি, তোমার হাজারো কষ্ট হলেও আমাকে বুঝতে দাও না। কিন্তু আমি এমন একটা মেয়ে যে কিনা স্বামীর কোনো কষ্ট বুঝতে সক্ষম। প্লিজ এবার তো বলো, জাফরির কথা তোমার মনে পড়ে কিনা? মানে? ভয় নেই, তোমার মনের কথাটা আমাকে শেয়ার করতে পারো।
আসলে আমার কেন এমন হচ্ছে জানি না গো, আমার মনটা খুব ছটফট করে ওনার জন্য। আমি ওনাকে পিছন থেকে জড়িয়ে ধরার আকুতিগুলো আমার শুধু মনের ভেতরে বাজে, যেন ওনার ছোঁয়া আমার কাছে খুব চেনা চেনা মনে হয়। আর উনি যখন আমার কাছে কান্না করে আমার পা জড়িয়ে ধরেছিল, তখন আমার খুব কান্না পাচ্ছিল। মনটা চেয়েছিল ওকে একটু বুকে জড়িয়ে ধরি, কিন্তু ও তো বেগুনা নারী, এটা শয়তানের পাতানো ফাঁদ হতে পারে। কিন্তু কেন জানি না ওনার মুখটা, কথা বলার ধরনটা খুব চেনা গো, কিন্তু এমনটা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো। খুব কান্না পায় মাঝে মাঝে, কিসের এত টান ওনার প্রতি, যাকে চিনি না জানি না। ওনার যখন অসুস্থতার কথা জানলাম তখন নিজেকে ঠিক রাখতে পারছি না। এই খাদিজার মুখ, প্লিজ তুমি কিছু মনে করিও না কেমন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমার সব। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, আর দ্বিতীয় কেউ থাকবে না। কিন্তু আমার মনের কথাটা জানালাম তোমাকে। বুঝলাম। আমি কিছু মনে করি নাই। আমিও তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাই তো তোমার কোনো যেন কষ্ট না হয় তার জন্য আমি কিছু করতে চাই। কি করবে তুমি? তা পরে বুঝতে পারবে। আর এটা 100% সত্য, তুমি জাফরিকে খুব ভালোবাসো। কি? হ্যাঁ, এটাই সত্যি। আমি তো আমার বরটাকে চিনি, যে নিজের কষ্ট আড়াল রাখে যেন আমাদের কষ্ট না হয়। কিন্তু আজ আমার বরটাকে একটা সত্য প্রকাশ করব। কি সত্য? জানি না আমার কতটুকু ঠিক হবে, তবে আজ আমার মনে হচ্ছে তোমার জানা জরুরি এই সত্যটা। জাফরিকে খাওয়ানো হয় মেশিনের মাধ্যমে, কারণ 9 মাস পেরিয়ে গেল, জাফরির এখনো জ্ঞান ফেরেনি। চোখের পানি যেন শুকিয়ে গেছে মেয়েটির। হঠাৎ জাফরির চোখের দিকে নজর করে দেখা যাচ্ছে চোখের গোড়া দিয়ে ঘা বের হচ্ছে। কারণ যে চোখ দিয়ে সবসময় টপ টপ করে পানি পড়ে, সেই চোখে ঘা ধরা স্বাভাবিক। দিন দিন জাফরির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু রক্ত বের হবার মতো অবস্থা হয়েছে চোখ দুটোর। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আর 3 মাসে যদি জাফরির জ্ঞান ফিরে তাহলে তো ভালোই, আর যদি না ফিরে চোখ দুটো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কি এমন সত্য যে আমি জানি না? বলছি, তার আগে কথা দাও, আমি যা বলবো তাই করবে। কথা দিলাম তোমাকে, এবার বলো কি এমন সত্য যে আমার জানা নাই? জাফরি যে তোমাকে মেহেদি বলতো, আসলে জাফরি সত্যি কথা বলেছে, তুমি আসলে মেহেদি। কি বলছো এসব? এ হতে পারে না। কেন পারে না? এটাই সত্যি। এটা কি করে সম্ভব? আর জাফরির বাড়ি বাংলাদেশে, আমি বা এখানে মুম্বাইয়ে কেন? আর জাফরি যদি সত্যি আমার বিয়ে করা বউ হয়, তাহলে আমার মনে নাই কেন? এই তুমি কি আমার সাথে ফান করছো? তোমাকে সব বলছি, তুমি আমার কাছে এসো আর আমার কোলে মাথাটা রাখো। তোমাকে সব বলছি। খাদিজার আব্বু এবার স্ত্রীর কোলে মাথাটা দিয়ে বলছে, এবার বলো কি হয়েছে। তাহলে শোনো, আমি তোমাকে চিনি একটা গাড়ি থেকে। একবার তুমি জাফরিকে গাড়িতে তুলে দিয়েছিলে, কারণ জাফরি বিয়ের পর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, আর তুমি তার পড়াশোনার খরচ চালাতে, কারণ তুমি তার স্বামী। যখন তাকে গাড়িতে তুলে দিলে তখন তোমাকে এক নজর দেখেছিলাম। জাফরি মেয়েটা খুব একটা ভালো মেয়ে। আল্লাহর ফায়সালা, জাফরি আমার পাশের সিটেই বসেছিল। আমার তো বোরখা পরা ছিল, হাত মোজা পা মোজা, তাই জাফরি আমার মুখটা দেখতে পায় নাই। আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড় হয়ে যায়। আমার পেটে কোনো খাবার ছিল না, তাই জাফরি আমাকে বলল, আপু তুমি এই সিটে একটু বসে থাকো, আমি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসছি। জাফরি দোকানে গেল আমার জন্য খাবার আনতে। তখনই আমি বাস থেকে নেমে চলে যাই। তারপর জাফরির কি হয়েছে জানি না। আমার কোলে 3 মাসের বাচ্চা খাদিজা, এই মেয়েটাকে নিয়ে আমি একা একটা নারী কোথায় যাব, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার নিজের বয়স মাত্র 16 বছর। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই 3 মাসের বাচ্চা নিয়ে। আমার ছোট্ট মেয়ে খাদিজা যখন কান্না করতো, তখন বুঝতাম ওর দুধ খাবার সময় হয়ে গেছে। তাই একটু রাস্তার পাশে জঙ্গলে বসে মেয়েকে দুধ দিতাম। এভাবেই আমার চলে গেল। একদিন পেটে প্রচণ্ড ক্ষুধা, আর হাঁটতে পারি না, তাই ডাস্টবিনের কাছে গিয়ে দেখি কোনো পচা খাবার পাই কিনা। ডাস্টবিনে কুকুরের সাথে পচা খাদ্য ভাগাভাগি করে খেতাম, তারপরও পর্দার খেলাপ করি নাই। আর আমার কোলে খাদিজা শুধু কান্না করে, তারপরও মানুষের দরজায় হাত পাতি নাই। কি করব? আমি অসহায় একটা নারী। বাবা মা তো সেই ছোটবেলায় মারা গেছে, আর আমি তো দাদির কাছে মানুষ হয়েছি। আমার দাদিও হঠাৎ মারা গেছেন। কি করতাম? আমি কিছুই করার ছিল না আমার। ওই এলাকায় কয়েকদিন ঘোরাঘুরি করলাম, কিন্তু এত পর্দা করে চলার পরও বকাটের ছেলেদের নজরে পড়ে গেলাম। তারা আমার দিকে তাকিয়ে থাকতো, হয়তো মানুষের জন্য আমাকে কিছু করতে পারতো না। একদিন রাত্রিবেলা এক দোকানের পাশ দিয়ে হাঁটছিলাম। ওই দোকানে ক্যারাম বোর্ড খেলছিল ছেলেগুলো। আমি খাদিজাকে কোলে করে নিয়ে হাঁটছিলাম।
আমাকে দেখে ওই বকাটে ছেলেগুলো আমার পিছু পিছু হাঁটতেছিল, কিন্তু আমাকে তারা ডাইরেক্ট আক্রমণ করতে পারছিল না, কারণ মানুষের ভেতর দিয়ে চলাফেরা করছি। এভাবে এসার সময় হয়ে গেল, কিন্তু নামাজ পড়ার দরকার। কিভাবে নামাজ পড়বো বুঝতেই পারছি না, কারণ সন্ধ্যা থেকেই বকাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছে। পাশে একটা পুকুর, ওখানে অজু করেই কোনো রকম নামাজ পড়া যাবে জঙ্গলে, কিন্তু নির্জন জঙ্গলে যদি ওরা আমাকে ঢুকতে দেখে হয়তো ওরা আমাকে আক্রমণ করতে পারে। অনেক টেনশনে পড়ে গেলাম আমি। হে আল্লাহ, 14 থেকে 15 বছর পর্যন্ত আমার ইজ্জতকে হেফাজত করেছি, কিন্তু আজ মানুষরূপী জানোয়ারদের লালসার শিকার হতে যাচ্ছি। আমি তো পর্দা করতে কোনো কমতি রাখি নেই, হাত মোজা পা মোজা সব পর্দা দিয়ে ঢাকা আছে, কিন্তু তারপরও বকাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছে। ছেলেগুলোর মতলব ভালো মনে হচ্ছিল না, তাই রেল স্টেশনে গেলাম, কারণ ওখানে অনেক মানুষের ভিড়, তারা আমাকে ধরতে পারবে না। রেল স্টেশনে গিয়েও দেখি বকাটেগুলো আমার পিছু ছাড়ছে না, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। আজ যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হতো না। কি করে বাঁচি এদের হাত থেকে? পালাতেও পারছি না। এমন সময় একটা ট্রেন আসলো, আমি ওই ট্রেনে উঠলাম। জানি না এই ট্রেন কোথায় যাবে, কিন্তু যার বাড়ি ঘর নাই তার আবার হিসাব করে কিলাম। ট্রেনে বসে আছি একটা সিটে, চোখের পানিগুলো পড়ছে টপ টপ করে। হে আল্লাহ, আমার সহায় হও, মানুষের বদ নজর থেকে আমায় রক্ষা করো। না, বকাটে ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। যাক, বাঁচা গেল, আর কোনো টেনশন নাই। অন্তত ছেলেগুলোর হাত থেকে রেহাই পেলাম। কয়েকদিন ধরে ঘুম নাই, তাই ট্রেনে বসে ঘুমিয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কখন যে ঘুমিয়ে গেছি। খাদিজা আমার কোলে ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখছি একটা লোক বলছে টিকিট দেন। আমি বললাম আমার কাছে কোনো টিকিট নাই। লোকটি রেগে গিয়ে বলল, সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে যাবেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মানুষের কথা সহ্য করতে পারি না, মাথা নিচু করে আছি। সামনের স্টেশনে ট্রেন থামলো, নেমে গেলাম। চারিদিকে তাকিয়ে আছি, কোথায় যাব এই রাতে? রাত বাজে 11টা, মানুষের কোনো আনাগোনা নেই, আশেপাশে কোনো জঙ্গল নাই। জঙ্গল থাকলে এশার নামাজটা আদায় করতে পারতাম। হঠাৎ একটা লোক আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, মা তুমি এখানে কি করছো? তাকিয়ে দেখলাম লোকটার মুখে দাড়ি আছে, পাঞ্জাবি পরা, দাড়িগুলো সব পাকা, বাবার বয়সী একটা লোক। আমি তাকে আমার অবস্থানটা খুলে বললাম। লোকটা বলল, মা কিছু মনে না করলে আমি তোমার সব কিছু ব্যবস্থা করে দিতে পারি। মনে মনে চিন্তা করলাম, এটা তো মুরব্বী মানুষ, বাবার বয়সী, লোকটাকে বিশ্বাস করা যায়। লোকটার সাথে যাচ্ছি তার বাসায়। মুরব্বী মানুষ তো, তাই সরল মনে যাচ্ছি। চারিদিক নির্জন পাতল জমি। আমি বললাম, চাচা এখানে তো আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি না, কোথায় নিয়ে যান আমাকে? তারপর কি বলো? তারপর লোকটা জবাব দিল, এই জমি দিয়ে আমার বাড়িতে যেতে হয়। তবুও মনে সাহস নিয়ে মুরব্বী লোকটার পিছু পিছু হাঁটতেছি। আমি বললাম, আর কত দূর আপনার বাসা? লোকটি বলল, ওই যে আলো জ্বলছে ওখানে আমি থাকি, এসো। আমি সরল মনে গেলাম। গিয়ে দেখি কোনো ঘর না, ধানের জমিতে পানি দেওয়া একটা ডিপ, আর ডিপের পাশে ছোট্ট একটা ঘর। রাত 12টা বাজে তখন। লোকটা জবাব দিল, আমি এখানে থাকি, তুমি এখানে থাকতে পারো মা। ওই যে বিছানা, ওখানে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসতেছি। এই বলে লোকটা চলে গেল খাবার আনতে। আমি একটু খাদিজাকে নিয়ে বিছানায় বসে আছি। প্রায় আধ ঘন্টা পর লোকটি আসলো আমার জন্য খাবার নিয়ে। আমিও অনেক ক্ষুধার্ত, তাই কোনো বিলম্ব না করে চুপচাপ বসে আছি। তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নাও মা। আপনি? আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। ও, লজ্জা পেও না, আমি বাহিরে আছি, তুমি খেয়ে নাও। এই বলে মুরব্বী লোকটি বাইরে চলে গেল। আমি খাবার খেয়ে নিলাম। পানির একটা বোতল ছিল, সেই বোতলটা খাদিজার পা লেগে পড়ে গেল। খাওয়া শেষ হবার পর লোকটা আমাকে বলল, সব খাবার খেয়েছো? আমি বললাম, হ্যাঁ সব খাবার খেয়েছি। আমার ভেতরে ভয় কাজ করছিল না, কারণ লোকটা মুরব্বী, অন্তত আমার কোনো ক্ষতি করবে না। লোকটি বলল, পানি খেয়েছো? আমি বললাম, আসলে পানি খাই নাই, মেয়ের পা লেগে পানি পড়ে গেছে। লোকটি বলল, ইস, এটা একটা কথা হলো, পানিটা কিভাবে পড়ে গেল? আমি বললাম, এটা কোনো ফ্যাক্ট না, দ্বীপ চলছে, ওখানে গিয়ে পানি পান করব। আমি ওখানে গিয়ে পানি পান করলাম।
লোকটা বলল, তুমি বিছানায় ঘুমাও, আমি বাহিরে থাকবো। আমাকে ফসল পাহারা দিতে হয়। এখানে তুমি ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবে, কেমন? লোকটা এই বলে বের হয়ে গেল। আমি খাদিজাকে নিয়ে শুয়ে পড়লাম। শরীরটি অনেক ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। কারণ কয়েকদিন ধরে ঘুমাতে পারি নাই, রাত্রি গভীর হয়ে যাচ্ছে। হঠাৎ ঘুম আমার ভেঙে গেল। নজর করলাম কে যেন আমার হাতটা ধরে টিপতেছে। হাতের মোজাটা খোলা। আমি চোখ খুলে দেখি সেই বৃদ্ধ লোকটি। অবাক হয়ে গেলাম যে লোকটা আমাকে মা বলে ডেকেছে। সেই লোকটা আমার হাত ধরে টিপতেছে কেন, তাও আবার পিতার বয়সী। আমি টের পেয়ে হাতটা সরিয়ে নিলাম, তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। ইছি চাচা, আপনি এসব কি করতেছেন? ছি। লোকটা বলল, তোমার কিছু হবে না মা, তুমি আমার দিলকে খুশ করো, তোমার জন্য যা করার দরকার তাই করব। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি, লজ্জা করে না আপনার? আমাকে মা বলে ডাকছেন, আবার খারাপ নিয়তে আমার দিকে এগোচ্ছেন। ভেবেছিলাম আপনি আমার বাবার বয়সী, কিচ্ছু করবেন না, কিন্তু আপনার কাছেও একটা অসহায় নারী নিরাপদ না। ছি ছি। লোকটি বলল, ওসব বাদ দাও, এই নির্জন জায়গায় কেউ দেখবে না, তুমি আমাকে একটু খুশি করো। আমার স্ত্রী মারা গেছে 9 বছর হয়েছে। আমি রেগে বললাম, বউ মারা গেছে, আরেকটা বিয়ে করুন। এক পা কবরে চলে গেছে, তারপরও কি মরার ভয় নাই আপনার? সরে দাঁড়ান, আমি চলে যাব এখান থেকে। লোকটি বলল, বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, তোমাকে কোথাও যেতে দেব না। আজ রাতটা আমার সাথে কাটাতে হবে, কোথাও পালাতে পারবে না। এই বলে লোকটি আমার হাত খপ করে ধরল। খুব ব্যথা পাচ্ছিলাম হাতে। জোর করে আমাকে বিছানায় ফেলে দিল। খাদিজা এমন সময় কান্না করে উঠল। বিছানা থেকে উঠতে পারছি না। বৃদ্ধ একটা লোক এতটা খারাপ হবে বুঝতে পারছি না। বৃদ্ধ হলেও ওনার গায়ে শক্তি প্রচুর। বিছানায় যখন ফেলে দিল, আমি বললাম, প্লিজ চাচা, আমার এভাবে ক্ষতি করবেন না। কিন্তু লোকটা কোনো কথা আমার শুনছে না। খ্যাপা কুকুরের মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল। কিছুই করার ছিল না, কারণ বুঝতে পেরেছি ওনার শক্তির সাথে আমি পেরে উঠতে পারবো না। তাই নিজের মাথাটা ঠান্ডা রেখে চুপ করে রইলাম, কোনো চিৎকার করি নাই। তারপর ওই লোকটা যখন আস্তে আস্তে করে দুর্বল হচ্ছে, তাকে দেখলাম বিছানার পাশে একটা তালা। দরজায় তালা দেওয়া থাকতো, সেই বড় সাইজের একটা তালা। আস্তে করে ডান হাতটা বাড়িয়ে তালাটা নিয়ে বৃদ্ধ লোকটার মাথায় এত জোরে মারলাম, সাথে সাথে উনি চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলে। আর একটু সময় চুপ করে থাকলে হয়তো আমার সব কিছু শেষ হয়ে যেত। লোকটা অজ্ঞান হয়ে পড়ে রইল ওই মধ্যরাত্রিতে। খাদিজাকে কোলে করে নিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে। চারিদিকে হাঁটতেছি, আশেপাশে কোনো গ্রাম নেই, শুধু ধানের ক্ষেত, শিয়ালের ডাক। খুব ভয় লাগছিল। কি করব আমি, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো প্লিজ। আমি ক্লান্ত বাস্তবতার সাথে লড়াই করে হাঁটতেছি, নিজেও জানি না কোথায় যাব। হঠাৎ করে শুনতে পেলাম কয়েকজন লোক ফিসফিস করে কথা বলছে। দূরে দাঁড়িয়ে আছি, তাদের কথাগুলো শুনলাম। তাদের ভিতরে একটা ছেলে বলে উঠল, লাশটাকে তাড়াতাড়ি নামা। এই কথা শুনতেই বুঝতে বাকি রইল না এটা কোনো সন্ত্রাসী হবে, কাউকে হত্যা করেছে। আমি দূরে তাকিয়ে দেখছি তারা গর্ত করতেছে, অন্ধকার ঠিকমতো বুঝতে পারছি না। এক ছেলে বলে উঠল, ওস্তাদ এখনো বেঁচে আছে। ছেলেদের ভিতর একজন বলল, আচ্ছা বেঁচে থাক, চাপা মাটি দিলেই মারা যাবে তাড়াতাড়ি। ওরা ওই লাশটাকে মাটি দিয়ে চলে গেল, আমাকে দেখতে পায় নাই। ওরা যখন বলল বেঁচে আছে, আমি গিয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। দেখলাম আপনি সেই ব্যক্তি। মাথায় আপনার ভারী কোনো যন্ত্র দিয়ে আঘাত করেছে, তাই এখনো রক্ত পড়ছে। জায়গার মাটি লাল হয়ে গেল। ফজরের সময় হয়ে গেছে, অন্ধকার দূর হচ্ছে। একটা লোক বাজারে কাঁচা তরকারির দোকান দেওয়ার জন্য ভোরবেলা যাচ্ছিল। ওই লোকটা খাদিজার কান্না শুনতে পেয়ে নিচে আসলো। তারপর লোকটাকে সব কিছু খুলে বললাম, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, যাদের জন্য দুনিয়াটা এখনো ঠিক। লোকটা আমাকে অনেক হেল্প করেছে। আপনাকে হাসপাতালে ভর্তি করা হলো, ডাক্তার রিপোর্ট দিল তোমাকে সুস্থ হতে 1.5 বছর সময় পার হয়ে যাবে। কিন্তু আমি কি করব? মানুষের বাড়িতে আর কতদিন বসে থাকবো এবং খাবো? আমি কোরআনের হাফেজা, ইয়াদ ভালো ছিল না, তাই মহিলা মাদ্রাসায় চাকরির সুযোগ হয় নাই। তাই পাশে গার্মেন্টস চাকরি করতাম, 15,000 টাকা বেতন পেতাম, সেটা দিকেই আপনার চিকিৎসা করাতাম। এভাবে 1.5 বছর পার হয়ে গেল। আপনি তখন অনেকটাই সুস্থ হয়ে গেলেন।
আপনার সেবা যত্ন করতে গিয়ে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই আমি আপনাকে নিজের করে নেওয়ার জন্য দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ডাক্তার বলেছিল আপনার কোনোদিন পুরানো কথা মনে পড়বে না, তাই আপনি আমারই থাকবেন বলে ঠিক করলাম আমি। গার্মেন্টস থেকে ঘোষণা আসলো বিদেশে লোক নেবে, তাই আপনাকে নিয়ে দূরে যাবার সিদ্ধান্ত নিয়ে নিলাম, কারণ এই দেশে থাকলে কোনোদিন আপনাকে দেখলেও ফেলতে পারে। তাই গার্মেন্টসের সহযোগিতায় মুম্বাই চলে আসলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমরা এই মুম্বাইয়ের নাগরিক হয়ে গেছি। আর জাফরির সাথেও যে কোনোভাবে দেখা মিলেছে। তুমি আগে কেন বলনি? তোমাকে হারানোর ভয় ছিল বেশি, তাই বলতে পারিনি। কিন্তু আপনাকে আজ কথা দিতে হবে। আপনি কিন্তু ওয়াদা করেছেন আমার কথা রাখবেন। কি কথা? তুমি জাফরির কাছে যাও, ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তোমার এই অবস্থায় রেখে আমার কোনো সমস্যা হবে না। তোমাকে রেখে একা কি করে যাব? না, আমার কিচ্ছু হবে না, বাড়িতে অনেক কাজের আপু আছে। কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দিয়েছেন তো, আর জাফরিকে সুস্থ হতে হবে, বুঝেছেন? প্লিজ আপনি যাবেন। কিন্তু তোমার কি? চুপ, আর একটা কথাও না, আপনি যাবেন ব্যাস। খাদিজার আব্বু আর কি করবে? স্ত্রীর মুখে সবকিছু শোনার পর কেন যেন গোটা দুনিয়াটা অন্ধকার লাগছে। এত বড় সত্যি আর আমার মনে নেই। পুরোপুরি সিদ্ধান্ত নিল মেহেদি জাফরির কাছে যাবে, তাই পাসপোর্ট ভিসা করতে 15 দিন সময় লাগবে। জাফরির অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। তাহলে কি করবি? আন্টিকে এসব জানানো যাবে না। চোখের পানিগুলোকে তো আটকাতে পারছি না, পানি শুকিয়ে গেছে। আর কিছুদিন গেলে হয়তো চোখ দিয়ে রক্ত পড়বে। কি করব, আমরা সব তো করেছি, আর কিছু করার নাই রে। আমাদের এখন তাকিয়ে থাকতে হবে আল্লাহর দিকে। মেহেদি ভাই যে এতটা স্বার্থপর হবে বুঝতে পারেনি। জাফরির কপালটা খারাপ, সে একজন ভুল মানুষকে ভালোবেসেছে। ভালোবাসার মানুষটা এইভাবে অসুস্থ বছর হয়ে আছে, কিন্তু একটা ফোন দিয়ে কোনোদিনও খোঁজ নিল না মেহেদি ভাই। রাইট বলেছিস, মেহেদি ভাইকে আমরা ভালো ভাবতাম, কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি। ঠিক বলেছিস, একদম কারেক্ট। 15 দিন পেরিয়ে গেল। মেহেদি ওরফে খাদিজার আব্বু বাংলাদেশে রওনা দেবে। নিজের খেয়াল রাখবে, আমি খালাকে বলছি তোমাকে দেখে দেখে রাখবে। কিরে পাগলি, কান্না করছো কেন? না, এমনি কিছু না। তোমার কোনো ভয় নেই, আমি তোমারই এবং তোমারই থাকবো। এখন এসব কথা বাদ দাও, দোয়া করি আপনার সফর ভালো হোক। আমার সতীনটাকে একটু ভালো করে আদর করিও, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তোমার সতীন? হ্যাঁ, জাফরি তোমার বড় স্ত্রী, তার সম্পূর্ণ অধিকার আছে। আপনার সফর সফল হোক এই কামনা। আসসালামু আলাইকুম আব্বু, তুমি কই যাবে? এই তো আম্মু, তোমার জাফরি আন্টির কাছে যাব। আমিও যাব। পড়ে যাবি মা, আগে তোর বাবা যাক ওখানে, তারপর। মেহেদি মুম্বাই থেকে রওনা দিল। বিকেলবেলা বাংলাদেশে এয়ারপোর্টে নামলো। ক্যাম্পাস থেকে জাফরিদের বাড়ির ঠিকানা নিয়েছিল মেহেদি। 7 বছর পর নিজের দেশে পা রাখলো মেহেদি, যেন সবকিছু খুব চেনা চেনা। তারপরও কেন আমার অতীত জীবনের কাহিনী মনে নেই? কেন মনে পড়ে না সেই দিনের কথাগুলো? বাসে চড়ে মেহেদি জানলার কাছে বসে আছে। মাঠে বাঁধা আছে গরু ছাগল, কোকিল পাখির ডাক, সবুজ শ্যামল ভরা দেশ। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফসলের মাঠ। বাচ্চারা এক মাথা থেকে দৌড়ে পুকুরে লাফ দিচ্ছে, জেলেরা নদীতে মাছ ধরছে, আবার কেউ হাঁটু জলে পার হচ্ছে ওপারে। রাখাল বাজায় ঘাড় কাটা বাঁশি, নৌকায় মাঝে গাইছে বাউল গান। শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা। এটাই বুঝি আমাদের বাংলাদেশ, এটাই বুঝি আমার জন্মস্থান। খুব সুন্দর দেশ তো। মেহেদি জানলার ধারে বসে আছে আর এই কথাগুলো ভাবছে। চলতে চলতে চলে গেল নিজের জেলায়, নিজের গ্রামে। বাস থেকে যখন মেহেদি নামলো, এক দোকানের পাশ দিয়ে হাঁটছে। আসলে মেহেদি ঠিকমতো কাউকে চেনে না, জানে না। এক লোক বড় বড় নজর করে তাকিয়ে আছে মেহেদির দিকে। ভূত? মানে কোথায় ভূত? আর আপনি আমাকে দেখে ভূত ভূত করছেন কেন? ভূত? আরে দাদা, কে আপনি? আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়েছেন মানে? আর ভূত বলতে কি কিছু আছে? আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। লোকটি ভূত ভূত বলতেই দৌড় দিল। কি অবাক কাণ্ড! পাগল নাকি লোকটা? আমাকে দেখে দৌড় দিল মানে? মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। মেয়েদের দোকানে গিয়ে বলছে, ভাই একটা পানির বোতল দেন তো। কিন্তু দোকানদার পানির বোতল দেওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেহেদির দিকে। দোকানওয়ালা পর্যন্ত ভয়ে দিলে এক দৌড়। ব্যাপার কি, সবাই আমাকে দেখে দৌড় দিচ্ছে কেন? কি হয়েছে সবার? অবাক কাণ্ড। এক লোককে গিয়ে মেহেদি জিজ্ঞেস করলো, চাচা
এখানে গরিব মেম্বারের বাড়ি কই? কিন্তু ওই লোকটাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুড়ো মানুষ তো ভয়ে কাঁপছে। মেহেদি বলল, চাচা তুমি কাঁপছো কেন? কি হয়েছে তোমার? কে কে তুমি? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। তুমি কোথা থেকে আসলে? আমি মুম্বাই থেকে এসেছি। তাহলে তুমি গনি মেম্বারের ছেলে, নিজের বাপের বাড়ি খুঁজতে তুমি আমাকে বলছো? কে বাবা তুমি? ও অবাক কাণ্ড, আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলুন। আপনি এমন থরথর করে কাঁপছেন কেন চাচা? তুমি কি সত্যি মেহেন্দি নাকি অন্য কিছু? বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কি অবাক কাণ্ড! মেহেদি নজর করে দেখছে গ্রাম থেকে সবাই দৌড়ে আসছে মেহেদিকে দেখার জন্য। ছোট বড় বুড়া বুড়ি সবাই ভেঙে আসছে মেহেদিকে এক নজর দেখার জন্য। অনেক লোক এসে মেহেদির চারপাশে দাঁড়ালো। মেহেদি বুঝতে পারলো না আসলে তারা আমাকে ঘিরে কেন দাঁড়ালো, কি হচ্ছে এসব। মেহেদি অবাক নজরে তাকিয়ে আছে সবার দিকে। কে আপনারা আর আমাকে কেন ঘিরে ধরেছেন? তুমি কে? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। গ্রামের লোকেরা সবাই তাকিয়ে আছে। এই সেই আমাদের মেহেদি, যে প্রায় 8 বছর ধরে নিখোঁজ। একই রকম চেহারা, একই রকম কথা বলার ধরন, একই রকম চলাফেরা। সবার বুঝতে কষ্ট হলো না যে এটাই মেহেদি। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কোথা থেকে তুমি হঠাৎ বেরোলে? মেহেদি তাদের প্রশ্নের জবাবে কিছুই বুঝতে পারছে না, কারণ তার পুরনো কথাগুলো মনে নেই। সবার মুখের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোক বলছে, কি হলো, জবাব দাও। তুমি এতদিন কোথায় ছিলে আর কোথা থেকে বের হলে? তোমাকে কত খুঁজেছি, কত জায়গায় খুঁজে বেরিয়েছি। মেহেদি তাকিয়ে আছে তাদের দিকে, কোনো উত্তর দিতে পারছে না। আমি জবাব দেব আপনাদের সবার কথার। মা, আব্বু কবে আসবে আমাদের এখানে? আসবে আসবে, তবে আমরা অনেক দূরে চলে যাব। তুই, আমি, আমার পেটে যে আছে সে। আর আব্বু? তোর আব্বু তো অন্য কারো। আমাদের সেই সুযোগ হবে না রে মা। আগে তোর আন্টি সুস্থ হোক, তারপর যা করার দরকার আমি নিজেই করব। নাসরিন সবাইকে সবকিছু খুলে বলার পর গ্রামের লোকেরা শান্ত হলো। নাসরিন বলল, মেহেদি ভাই চলেন, আমি আপনার বাড়ি নিয়ে যাচ্ছি। মেহেদি আর নাসরিন আরো কয়েকজন মেহেদির বাড়িতে গেল। মেহেদি তাকিয়ে দেখছে বাড়ির ইটগুলো আস্তে আস্তে খুলে গেছে। দরজায় একটা বড় তালা দেওয়া। মেহেদি বলল, আমাদের বাড়ির এই অবস্থা কেন আর দরজায় তালা দেওয়া কেন? কারণ আপনার মা 8 বছর আগে আপনার শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জাফরি যখন সুস্থ ছিল তখন মাঝে মাঝে বাড়িতে প্রায় আসতো। এই কথা শোনার পর মেহেদির কলিজায় গিয়ে আঘাত লাগলো। আমার মা আমার শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে? আমার মা মারা গেছে? চোখের গোটায় পানি চলে আসলো মেহেদির। চোখ দুটো যখন বন্ধ করলো তখন চোখ দিয়ে পানি গড়িয়ে মাটিতে পড়লো। মেহেদি দরজার পাশে ইট দিয়ে তালা ভেঙে দরজা যখন খুললো, তাকে দেখছে বাড়ির উঠানে অনেক গাছ জন্ম নিয়েছে, জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। পাখি বাসা বেঁধেছে ঘরে, যেন 8 বছর ধরে এই বাড়িতে কেউ ঢোকেনি। শুধু একটা মানুষের জন্য এই বাড়িটা বুঝি শ্মশানে পরিণত হয়ে গেছে। জঙ্গল সরিয়ে মেহেদি বাড়ির উঠানে প্রবেশ করলো। তাকিয়ে দেখছে ঘরে তালা দেওয়া। ঘরের তালাগুলো জং ধরে শেষ। 3টে ঘর। তার আগে মেহেদি মায়ের ঘরের দরজার পাশে দাঁড়ালো। চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। ঘরের চালগুলো ভেঙে পড়েছে। ঘরের ইটগুলো আস্তে আস্তে খুলে খুলে যাচ্ছে। মেহেদি একটা ইট নিয়ে মায়ের ঘরের দরজায় তালাটা ভেঙে ফেললো। দরজা খুলে সাথে সাথে চামচিকে উড়ে বের হয়ে গেল। ঘরের সব জায়গায় মাকড়সার জাল দিয়ে পুরো ঘরটা আটকানো। মাকড়সারা বাসা বেঁধেছে। মাকড়সার জাল ভেদ করে ঘরে ঢুকলো মেহেদি। তাকিয়ে দেখছে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। খাটের এক পাশ গুণ ধরে শেষ হয়েছে। চোখের কোণায় পানি ছলছল করছে। মায়ের পান পাতা থালাটা এখনো পড়ে আছে খাটের পাশে। থালায় কয়েকটা পান পাতা শুকিয়ে দুমড়ে মুচড়ে গেছে। চুনের কোটা শুকিয়ে গেছে, চুন হয়েছে পাথরের মতো শক্ত। মেহেদি চোখের পানি আর ধরে রাখতে পারল না। চোখের পানিগুলো টপ টপ করে মায়ের শুকনো পান পাতার ওপর পড়ছে। ও মা, তোমার পান পাতাগুলো শুকিয়ে গেছে। তুমি যে বিছানায় ঘুমাও সেই বিছানা খালি পড়ে আছে। কোথায় মা তুমি? চোখে পানি নিয়ে আরেকটা ঘরের ভেতরে ঢুকলো। তাকিয়ে দেখছে অনেকগুলো হাদিসের কিতাব, অনেক বই থাকে তাকে সাজানো আছে। ময়লা পরে বইগুলো ঢেকে গেছে। মেহেদি আস্তে করে ফু দিয়ে তাকিয়ে দেখছে অনেকগুলো বই। এই বইগুলো মনে হয় আমি একসময় পড়তাম, কিন্তু 8 বছর ধরে এই বইগুলো কেউ খুলে দেখেনি। আলমারির দিকে এগোচ্ছে। আলমারির কপাট খুলে দেখছে 2টা বোরখা আর একটা টুপি। এই টুপিটা বোধ হয় আমার, আর এই বোরখা দুটো মনে হয় জাফির। মেহেদি আস্তে করে বোরখা দুটো হাতে নিয়ে বোরখাগুলোতে চুমু দিচ্ছে। 8 বছর ধরে হয়তো জাফরি এই বোরখাগুলো পরেনি। আয়নার সামনে এগোচ্ছে মেহেদি। একটা কাপড় দিয়ে আয়না ঢাকা আছে।
মেহেদি আয়নার কাপড়টা সরিয়ে দেখছে ময়লা পরে আয়নাটা অন্ধ হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। হাত দিয়ে ময়লা সরিয়ে নিজের চেহারা দেখছে। হঠাৎ আয়নার এক কোণায় তাকিয়ে দেখে আই লাভ ইউ হুজুর লেখা। আয়নার আরেক কোণায় লেখা M+J। মেয়েটা বোধহয় আমাকে খুব ভালোবাসতো। লেখার পর একটু স্পর্শ করলো। বাড়ির চারপাশ ঘুরছে মেহেদি। বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আগের মতোই আছে, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুতে ধরেছে জং। আমরাও আজ নতুন মানুষ। হায়াতের শেষ সীমা নাই, জং ধরে শেষ হয়ে যাব, পড়ে রবে সবকিছু। এমন চিন্তা করে মেহেদি কান্না করছে। সেই কান্নাটা হলো নীরব কান্না। মায়ের ঘর গালি, আমার এতগুলো ইসলামী বই পড়ার মতো কেউ নেই। চোখের অশ্রু গাল বেয়ে পড়ছে। এমন সময় নাসরিন ডাক দিয়ে বলছে, মেহেদি ভাই, এখানে আর কতক্ষণ থাকবেন? হাসপাতালে জাফরি তো 1 বছর ধরে বন্ধ চোখ নিয়ে কান্না করছে। জানি না সুস্থ হবে কিনা, কিন্তু আমার কেন যেন মন বলছে আপনার আছিলায় সুস্থ হতে পারে। চলেন ভাইজান, আমার বান্ধবীটাকে আর কষ্ট দিয়েন না। দাঁড়ান, আমি আম্মুর চাদর একটা দেখেছি, সেই চাদরটা নেই। আম্মুর চাদরটা স্মৃতি হিসেবে রেখে দেবো। মেহেদি আম্মুর চাদর নিয়ে ঘরে পুনরায় তালা দিয়ে আবার রওনা হচ্ছে হাসপাতালে। একজন মানুষকে সুস্থ একমাত্র করতে পারে আলো, কিন্তু ওষুধ মাত্র অশিলা। মেহেদি জাফরির কাছে গেলে জাফরি কি সুস্থ হতে পারবে? আগের মতো কি হাসতে পারবে? আগের মতো কি হাসি খুশিভাবে চলাফেরা করতে পারবে জাফরি? নাকি আর কোনোদিনও পারবে না আগের মতো সুস্থ হতে? কি হবে জাফরির? চলুন পাঠক বন্ধুরা, জেনে আসে শেষ পরিণতি। জাফরির মুখে অক্সিজেন লাগানো, শ্বাস যেন বন্ধ হবার পথে। নাসরিনের সাথে মেহেদি আর কয়েকজন এসেছে হাসপাতালে। মেহেদির মনটা কেন যেন শটফট করছে জাফরিকে এক নজর দেখার জন্য। কোন আইসিইউ জাফরি? এই তো ভাই, একটু সামনে। মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ ভাই, আমরা সিঙ্গাপুর পর্যন্ত জাফরিকে নিয়ে গেছি, তারপরও কোনো কিছুই হয় নাই। মেহেদি জাফরির আইসিইউতে গেল। দরজার সামনে দাঁড়িয়ে গ্লাসের ওপর দিয়ে মেহেদি তাকিয়ে দেখছে জাফরির মুখে অক্সিজেন। চোখ দুটো বন্ধ, ফর্সা শরীরটা যেন কুচকুচে কালো হয়ে গেছে জাফরির। মেহেদি জাফরির মুখের দিকে নজর করে তাকিয়ে দেখছে, যেন ওর মুখটা মায়াবী দরদ দিয়ে ভরা, যেন ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে মুখে একটা চুমু দিই। আমি কি করে পারলাম শপিং মলে জাফরিকে এইভাবে অপমান করতে? যেন মেয়েটার মুখটা দেখে খুব ইচ্ছা হচ্ছে ওকে একটু বুকে জড়িয়ে নিতে। পুরো মুখটা যেন মায়াবী ভরা। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়লো মেহেদির। মেহেদি ভাইয়া, মেহেদি ভাইয়া, মেহেদি ভাইয়া। উফ, কি ভাবছিলেন? কই না তো, কিছু ভাবি নেই। তাহলে আইসিইউতে যান। মেহেদি আস্তে করে আইসিইউতে প্রবেশ করলো। প্রবেশ করে তাকিয়ে আছে জাফরির দিকে। কোনো রকম শ্বাস চলছে জাফরি। মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে হাত রাখলো। হাতটা কপালে লাগিয়ে চুলগুলো বিলি কাটছে। মেহেদি হাত দেওয়ার সাথে সাথে জাফরির শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। মেহেদি শুধু জাফরির মুখের দিকে তাকিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখের চারপাশে ঘা ফুটে উঠেছে। জাফরির হাতটা ধরে বলছে, আপু, আপনি আমাকে এতটা ভালোবাসেন বুঝতে পারিনি। খুব বাজে আমি, খুব খারাপ আমি। আপনার সাথে দুর্ব্যবহার করে অনেক অন্যায় করেছি। আপনি কবে সুস্থ হবেন আর কবে আপনার কাছে ক্ষমা চাইতে পারবো? এই ম্যাডাম, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? খুব রাগ করেছেন আমার উপর, তাই না? তাই বোধহয় বেঁচে থাকার ইচ্ছাটা আর আপনার নাই, তাই না? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সুস্থ হওয়ার পর আমাকে মারবেন, বকা দেবেন, আমি কিচ্ছু মনে করব না। তবুও আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সুস্থ হন। মেহেদির এক ফোঁটা চোখের পানি জাফরির গালের মধ্যে টপ করে পড়ল। মেহেদি জাফরির হাতটা শক্ত করে ধরেছিল। এমন সময় মেহেদির ফোনটা বেজে উঠল। মেহেদি ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ডাটা কালেকশন অন করে ভিডিও কলে এসো তো। কেন? যা বলছি তাই করো তো। আচ্ছা, আসছি। মেহেদি ডাটা কালেকশন অন করে ডাইরেক্ট ভিডিও কল দিল খাদিজার আম্মুকে। খাদিজার আম্মু ফোনটা রিসিভ করে বলল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খবর? তোমার মুখটা শুকনো দেখা যাচ্ছে কেন? কই না তো। বুঝেছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, তাই তো? তুমি না খেলে আমিও খাবো না, আর আমি না খেলে তোমার সন্তানটা যে আমার পেটে, সেও কিন্তু খেতে পারবে না। সেটা কি ভালো দেখাবে? এই না না, এমনটা করবেন না প্লিজ, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আর আমি জানি তোমার ভালো করে খেতেও মনে হয় কষ্ট হবে, কারণ তোমার আরেকজন তো খেতে পারে না। আচ্ছা হুজুর, আমার সতীনটার একটু মুখটা দেখি, ক্যামেরাটা একটু ঘোরান তো। যখন ক্যামেরা জাফরির দিকে ঘোরালো তখন খাদিজার আম্মু জাফরির মুখের দিকে তাকিয়ে কেঁদে দিল। তুমি কান্না করছো কেন?
আসলে আমি জাফরির মুখের দিকে তাকিয়ে চোখে পানি ধরে রাখতে পারলাম না। ও যখন মুম্বাই এসেছিল দেখেছিলাম কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে। আজ মেয়েটার চেহারার দিকে তাকাতেই পারছি না। আচ্ছা হুজুর, চোখের চারপাশে ওনার ঘা বেরিয়েছে তাই না? চোখে সব পানি গড়িয়ে পড়ে তাই ঘা হয়েছে। এই শোনো, আমার সতীনটার যেন কোনো কষ্ট না হয়। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি আমার সতীনটার একটু যত্ন করিও, কেমন? আমি কি স্বপ্ন দেখছি? কেন? তুমি তো দ্বিতীয় বিয়েও সহ্য করতে পারতে না, তাহলে আজ নিজের সতীনকে যত্ন করার উপদেশ দিচ্ছ? হ্যাঁ দেব। আমি মেয়ে, তাই মেয়ের কষ্টটা বুঝি। আমি মহান রবের দরবারে দোয়া করছি আমার বড় বোনটাকে যেন আল্লাহ অতি শীঘ্রই সুস্থ করে দেন। ওকে একটু বেশি বেশি আদর করিও গো, কারণ তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে হাজে জাফরি এই পর্যায়ে দাঁড়িয়েছে। আচ্ছা শোনো, আমি একটু ঘুমাবো, পরে কথা হবে, কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ। খাদিজার আম্মু ফোনটা কেটে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। কিরে, কান্না করছিস কেন? খুই না তো। আমাদের বয়স হয়েছে, আমরা বুঝি রে মা। মেয়েরা সবকিছু দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। খালা, এসব তুমি কি বলছো? যেটা বলছি ঠিকই বলছি। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। খালা, আসলে আমার হুজুরকে ছেড়ে দূরে কোনোদিন থাকি নাই তো, তাই আমার একটু কষ্ট হচ্ছে গো খালা। চিন্তা করিস না, সব ঠিক হবে। মেহেদির আশা এক সপ্তাহ পেরিয়ে গেল, জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ। অবস্থাটা ভয়াবহ হচ্ছে দিনে দিনে। মেহেদি তাকিয়ে দেখতেই চোখ দিয়ে পানি পড়ছে। মেহেদি চোখের পানি দেখে নাসরিনকে বলল, আপু, জাফরির চোখ দিয়ে কিসের পানি পড়ছে? নাসরিন বলল, ভাই, সেটাই আমরা এখনো বুঝতে পারছি না। মেহেদি জাফরির মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা কালো কুচকুচে হয়ে গেছে, মাথার চুলগুলোতে জট পেকে গেছে, পায়ের পাতাগুলো কেমন যেন কালো হয়ে আসছে। এত ডাক্তার এত কিছু দিয়ে হবে না, কারণ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। মেহেদি দেশে এসেছে খবরটা গিয়ে নয়নের কাছে পৌঁছে গেল। নয়ন বলল, কি ব্যাপার? ও তো মেহেদি না, তাহলে কি জন্য এসেছে মেহেদি এখানে? দোস্ত, আমি প্রথমে বলছিলাম ওইটা আসল মেহেদি, কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই। এখন দেখ কি হলো। না না না, এটা হতে পারে না। আমি নিজের হাতে ওকে জীবিত অবস্থায় মাটি দিয়েছি। মেহেদি কি করে বেঁচে থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা, ও যদি সত্যি মেহেদি হবে, তাহলে আমার সাথে দুইবার দেখা হলো, আমাকে চিনতে পারলো না কেন? তাহলে ও জাতির কাছে কি করছে? কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। আর যদি নাসরিন জানতে পারে কোনোভাবে আমি মেহেদিকে হত্যা করার চেষ্টা করেছি, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব আমি তখন? এই দাঁড়া, আচ্ছা মেহেদি এখন জাফরির কাছে আছে তাই না? তাহলে তো যেতেই হয় ওখানে। কিভাবে যাবে? নাসরিন যদি দেখে ফেলেন তাহলে? দেখুক। তাহলে তোরে জবাই করবে শালা। চিনতে পারলে তো জবাই করবে। মানে কি? ছদ্মবেশ ধারণ করে যাব। যদি বুঝতে পারি ওটা সত্যি মেহেদি, তাহলে খালাস করে দেব। জাফরিকে যদি এতই ভালোবাসিস, তাহলে বিয়ে করলি কেন অন্য মেয়েকে? দোস্ত, আমার মন বলে কি তুই জমিয়ে সংসার কর, বুঝলি? শুধু শুধু মানুষের পিছনে লেগে কি লাভ হবে তোর? আর তা বাদ দে, একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, তার কথা তো একবার ভাব। না, এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র না। মেহেদি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। অজু করে রুমে ঢুকে নামাজ পড়ছে মেহেদি। আল্লাহ দরবারে দোয়া করছে, হে আল্লাহ, জাফরিকে তুমি সুস্থ করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করছে। আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারে না। আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতেই পারে না। তুমি তো সুস্থ করার মালিক, হে আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। আমার খাদিজার আম্মুকে তুমি সবসময় বালা মুসিবত থেকে হেফাজত করো। লম্বা একটা মোনাজাত করতেই ফজরের আজান ভেসে আসলো। মেহেদি মোনাজাত শেষ করে ফজরের নামাজের সুন্নাত আদায় করে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নার্সকে ডাক দিয়ে বলল, আপু, তুমি একটু জাফরিকে দেখো, আমি নামাজ পড়ে আসছি। খুব সকালে এক বৃদ্ধ লোক হাসপাতালের চারপাশ দিয়ে ঘুরতেছে। এক মাথা থেকে অপর মাথায় যাচ্ছে, আবার অন্য মাথা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আসলে ওটা নয়ন। বৃদ্ধ মানুষের ছদ্মবেশ নিয়ে হাসপাতালের বাইরে ঘুরছে। মেহেদি দেখতে পেয়ে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কিছু খুঁজছেন? ওহো, কি যেন খুঁজতেছিলাম। ও হ্যাঁ বাবা, মসজিদটা কোন দিকে? মসজিদ তো সামনের দিকে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি।
আচ্ছা বাবা, ধন্যবাদ। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না বাবা, লাগবে না। চলুন তো, আমি নিয়ে যাচ্ছি। মেহেদি ছদ্মবেশী নয়নের হাত ধরে মসজিদে নিয়ে গেল। মেহেদি বলল, চাচা উজু করেছেন? উজু? না বাবা, করি নাই তো। তাহলে উজুটা সেরে নেন, তারপর নামাজ পড়ুন তাড়াতাড়ি। বাবা নিজে পারবো, এবার তুমি যাও। ওমা, সে কি কথা, ট্যাপে পানি নাই আর আপনি তো টিউবওয়েলে চাপ দিতে পারবেন না। পানি না পেলে কি করে উজু করবেন? আপনি তো ভালোভাবে হাঁটতে পারেন না চাচা। আমি পানি ঢেসে দিচ্ছি, আপনি উজু সেরে নামাজ আদায় করুন। নয়ন মনে মনে চিন্তা করলো, দাড়িতে পানি দিলে নকন দাড়িগুলো তো উঠে যাবে আর মেকআপগুলো উঠে যাবে, আর অজু কিভাবে করতে হয় তাও তো জানি না। শালা কি বিপদে পড়লাম। এখন যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদ আছে। অজু কি করে করে সেটাও তো জানি না। কি হলো চাচা, কি ভাবছেন? কল ঠেসে দিচ্ছি, উজু করেন। নয়ন কোনো রকম টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে হাত ধুয়ে অজু করছে। মেয়েটি তাকিয়ে দেখছে বৃদ্ধ লোকটি অজু করছে, কিন্তু আমরা যে পানি গড়গড়া সহ কুলি করে পানি ফেলে দিই, কিন্তু এই মুরব্বী চাচা তো পানি ফেলে দিচ্ছে না, বরং খাচ্ছে। মেহেদি বলল, চাচা আমরা তো সাধারণত উজু করতে গিয়ে গড়গড়া সহ কুলি করি, তখন সেই পানি আমরা ফেলে দিই, কিন্তু আপনি তো পানি খেয়ে ফেলছেন, মানেটা কি? আসলে বাবা বয়স হয়ে গেছে, তাই মনে নেই। আসলে আমি বাসা থেকে উজু করে এসেছি, মনে ছিল না বাবা। ও আচ্ছা, নামাজ পড়েন তাহলে। হ্যাঁ বাবা, যাচ্ছি। নয়ন মনে মনে চিন্তা করছে, শালা কি বিপদে পড়লাম রে। নামাজ পড়তে ঢুকেছি, এটা এটা কোন নামাজ আর কি হয়ে পড়ে, কয় রাকায়েত পড়ে কিছুই তো জানি না। আর মেহেদিও তো দাঁড়িয়ে আছে। আসলে বাবা আমার মনে নেই, ভোরবেলার নামাজ আমি পড়ে নিয়েছি বাবা। ও আচ্ছা, আপনি তো বললেন পড়েননি। এত কিছু কি আর মনে থাকে বাবা? তুমি শুধু আমাকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই দিব। মেহেদি বৃদ্ধ লোকটাকে এগিয়ে দিয়ে আসলো, বলল, চাচা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, যাও যাও, তোমার জন্য দোয়া রইল। আচ্ছা চাচা, ভালো থাকবেন। যাও বাবা। মেহেদি ওখান থেকে চলে গেল। বাপ রে বাপ, বাঁচা গেল। এই আমাকে যেভাবে চেপে ধরেছিল, ধরা পড়ে যেতাম উজু করতে গিয়ে। আর দেখ, মানুষ শুধু নামাজের কথা বলে, নামাজ পড়ে কি হবে? কিছুই হয় না। যা শালা, প্ল্যানটা মাটি হয়ে যাচ্ছে। মেহেদি নামাজ পড়ে জাফরি রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে চিন্তা করলো, জাফরি তো আমার বিয়ে করা বউ, মেয়েটার কপালে একটু চুমু দিলে সমস্যা কোথায়। মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে একটা চুমু দিয়ে বলছে, এই যে ম্যাডাম, কবে সুস্থ হবেন? আপনাকে যে এভাবে দেখতে দেখতে আর ভালো লাগে না, আর আপনার কাছে মাপও চাইতে পারছি না। এসব বলছে আর জাফরির মাথায় চুলগুলো বিলি কাটতেছে। এসব বলতে বলতে মেহেদি জাফরির মাথায় কাছে মাথা দিয়ে বসে ঘুমিয়ে গেছে। কি এক অপূর্ব দৃশ্য, তাই না? অসুস্থ স্ত্রীর কাছে এভাবে ঘুম যাওয়া কোন মেয়েটা চায় না? মেহেদি ঘুমিয়েছিল। একটা বিকট আওয়াজে মেহেদির ঘুম ভেঙে গেল। মেহেদি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে জাফরির চোখ দিয়ে পানি টপটপ করে পড়ে বালিশ ভিজে গেছে। মেহেদি তার পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে দিতে চাইল, তার আগে মেহেদি ঘাওয়ালা চোখে চুমু দিতে দিল। জাফরির চোখের পানি গিয়ে মেহেদির ঠোঁটে লাগলো। তারপর জাফরির চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে আর চোখে ফু দিচ্ছে। রুমাল দিয়ে চোখ মুছতেছে, মেহেদির নজর করে দেখছে জাফরি ডান হাতের আঙুলটা আস্তে করে নড়াচড়া করে উঠল। মেহেদি প্রথমে দেখে বুঝতে পারেনি, তারপর ভালো করে নজর করে দেখছে জাফরির ডান হাতের আঙুলটা নড়ে উঠে আবার থেমে গেল। মেহেদি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খুশিতে আত্মহারা হয়ে গেল মেহেদি। খুশির ঠালায় নাসরিনকে ফোন দিয়ে বলছে, আপু জাফরির হাত নড়তে দেখছি।